ফিজিক্স এর এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টসকে জানাই স্বাগতম সুস্বাগতম। তো আজকের লেকচার নাম্বার 13 যেখানটায় রয়েছে তড়িৎচালক বল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎচালক বলকে কি বলা হয়? ইলেকট্রোমোটিভ ফোর্স, সেহেতু ইএমএফ। আচ্ছা, তো তড়িৎচালক বল সম্পর্কিত যে সকল কোশ্চেনগুলো আমি সেট করেছি, তিনটে কোশ্চেন আমি নিয়েছি। তার মধ্যে প্রথম কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের, তার বাকি দুটো কোশ্চেন তড়িৎচালক বল সম্পর্কিত। তো আমি চাইছি যে তড়িৎচালক বল সম্পর্কিত কোনো ভুলগত তথ্য যাতে তোমাদের কাছে এখন পর্যন্ত না থাকে, ক্লিয়ার করতে চাই। তো প্রথম কোশ্চেন দেখো, নির্দিষ্ট বিভব পার্থক্যে উষ্ণতা বাড়ালে কোন ধাতব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কমে যায়। তো নির্দিষ্ট বিভব পার্থক্য রয়েছে বটে, কিন্তু উষ্ণতা বাড়ানো হয়েছে। তো বাড়ালে কোন ধাতব পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কমে যায়, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। তো প্রথম কোশ্চেনটা অ্যানসার আমি এ সাইডে করব, তো পরপর কোশ্চেনগুলোর অ্যানসার আমি এ সাইডে করব। তাহলে এ সাইডে আমরা কি করতে চলেছি? অ্যানসার। আচ্ছা, তো প্রথম কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার কি হবে? দেখো, কোন একটা পরিবাহী যদি থেকে থাকে, এই একটা পরিবাহী, তাহলে এই পরিবাহীর মধ্যে তো মুক্ত ইলেকট্রন গুলো তড়িৎ পরিবহনে কি করে? অংশগ্রহণ করে। কোন পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি হয়? নির্দিষ্ট। প্রথম ডায়লগ, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি হয়? সংখ্যা হচ্ছে আমাদের নির্দিষ্ট। আচ্ছা, তো এই পরিবাহীর মধ্য দিক দিয়ে যখনই আমি তড়িৎ পাঠাচ্ছি, তখন ইলেকট্রন গুলো কি করছে? তড়িৎ পরিবহন করছে। এতটুকু বুঝতে অসুবিধা নেই। মানে উষ্ণতা যখনই বাড়ালাম তখন হলোটা কি? না, পরিবাহীর মধ্য দিক দিয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা তো এখনো পর্যন্ত সেম রয়েছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কোনো চেঞ্জ হবে না। কিন্তু প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, যখন উষ্ণতা আমি বাড়িয়েছিলাম না, তখন আমি কি দিয়েছিলাম না, তখন না ইলেকট্রন গুলো, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের সাথে কি করেছিল? সংঘর্ষ ঘটিয়েছিল। একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটিয়েছিল। আমি মানলাম যে 1 সেকেন্ডে সংঘর্ষের হার কত? সংঘর্ষের হার বুঝি তো, যে 1 সেকেন্ডে কতগুলি সংঘর্ষ করছে, কত সংখ্যক। তাহলে সংঘর্ষের হার আমি মানলাম কত? 1 সেকেন্ড আমি মানলাম যে 10টি করছে, ওই ইলেকট্রন গুলো 10টা করছে। যখনই আমি উষ্ণতা এখানে বাড়ালাম, যখন টেম্পারেচার আমি যখন বাড়ালাম, তখন এটা কি হলো? দ্বিতীয় ক্ষেত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? না, তখনই ইলেকট্রন গুলোর মধ্যে সংঘর্ষের হার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। 1 সেকেন্ডে সংঘর্ষ, 1 সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা লিখো, এটা হার না লিখে সংখ্যা। 1 সেকেন্ডে এখানে লিখো সংঘর্ষের সংখ্যা। তো তখন আমরা কি দেখলাম? যখনই আমরা উষ্ণতাকে বাড়ালাম, তখনই আমি কি দেখলাম? না, ইলেকট্রন গুলো, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের মধ্যে সংঘর্ষের সংখ্যা কি বৃদ্ধি পেল। সংঘর্ষের সংখ্যা তখন কি হলো? মানলাম যে 15টি। তাহলে সংঘর্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তার মানে কি হচ্ছে? বাধা বাড়ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি দেখলাম? অর্থাৎ এই ক্ষেত্রে বাধা বৃদ্ধি পেল। তাহলে বাধা মানেই হচ্ছে কি? না, রোধ। তাহলে রোধ কি হলো? ইনক্রিজ করলো। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলেই রোধ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরিবাহীর মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রা কমে যায়। তাহলে রোধ বৃদ্ধি পেলে কি হবে? বাধা বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রা ডেফিনেটলি কমবে। ক্লিয়ার? বাধা যদি বৃদ্ধি পায় তো প্রবাহ মাত্রা ডেফিনেটলি কমবে। তাহলে রোধ যদি বৃদ্ধি পায়, প্রবাহ মাত্রাকে আই চিহ্ন দ্বারা প্রকাশ করি, তো বা প্রবাহ মাত্রা কি হতে আছে? কমতে আছে। ক্লিয়ার হয়েছে? তো সেখানে বলছি কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষণ কথার অর্থ কি? তড়িৎ বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে যে আমাদের একটা ভোল্টমিটার, একটা যন্ত্র রয়েছে, যে যন্ত্রে কি থাকে? একটা ক্যাথোডের দণ্ড থাকে, আর একটা অ্যানোডের দণ্ড থাকে, আর কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। কি থাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো মানলাম এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে
H2SO4 ক্লিয়ার। আচ্ছা, আর এই দুটো দণ্ড হচ্ছে প্লাটিনাম দণ্ড ক্লিয়ার। তো এবারে যখন এই দুটো দণ্ডকে আমি পরিবাহী তার দ্বারা যখন যুক্ত করব, এই দুটো দণ্ডকে আমি কি করলাম, পরিবাহী তার দ্বারা যুক্ত করছি। পরিবাহী তার দ্বারা কার সাথে যুক্ত করলাম, ব্যাটারির সাথে যুক্ত করলাম বা কোষের সাথে আমি কি করলাম, যুক্ত করলাম। একটা সুইচও লাগাতে পারো, দেখবা শিখছি, সুইচ একটা লাগিয়ে দাও। তো যখনই আমি সুইচ দ্বারা কানেকশন দিলাম তখন কি হলো, তড়িৎ পরিবাহিত হলো। এই পাশটা কি হচ্ছে অ্যানোডের দণ্ড, এই পাশটা হচ্ছে ক্যাথোডের দণ্ড। তাহলে অ্যানোডের দণ্ডের দিকে কি হবে, যে H2SO4 যে রয়েছে ওই H2SO4 কি হবে, এবারে বিয়োজিত হবে। তাহলে বিয়োজিত যদি হয় তাহলে H প্লাস SO4 মাইনাস মাইনাস আয়ন সৃষ্টি করবে। তাহলে এই H প্লাস SO4 মাইনাস কোথায় এসে পৌঁছবে, H প্লাস পজিটিভ আয়নগুলো ক্যাথোড তড়িৎদ্বারে এসে পৌঁছবে আর নেগেটিভ আয়নগুলো অ্যানোড তড়িৎদ্বারে এসে পৌঁছবে, তাই না? আচ্ছা, এবারে যদি আমি কি করলাম, দেখো এবারে আমি কি করলাম না, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে এবারে আমি কি করলাম না, উষ্ণতা বাড়িয়ে দিলাম। তাহলে উষ্ণতা যদি আমি বাড়িয়ে দিই তাহলে এখন যে উষ্ণতায় যত সংখ্যক আয়ন সৃষ্টি করেছিল, এগুলো কি না আয়ন, না যত সংখ্যক আয়ন সৃষ্টি করেছিল উষ্ণতা যদি বাড়িয়ে দিই না, তাহলে H2SO4 আরো বেশি, আর H2SO4 এর তো একটা অণু নেই, তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে অসংখ্য অণু রয়েছে। H2SO4 এর সাথে সাথে আরো অসংখ্য অণু রয়েছে, তড়িৎ বিশ্লেষক পদার্থ আরো কি হবে, আরো বেশি বেশি পরিমাণে বিয়োজিত হবে। তাহলে বেশি বেশি পরিমাণে যদি বিয়োজিত হয় তাহলে বেশি বেশি আয়ন সৃষ্টি করবে। তাহলে বেশি বেশি আয়ন সৃষ্টি করলে কি হবে না, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু এই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নির্দিষ্ট ছিল, সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের সংখ্যা নিজেই বৃদ্ধি, সংঘর্ষ নয়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি আমি বৃদ্ধি করতে পারি তাহলে প্রবাহ মাত্রা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম না, উষ্ণতা বৃদ্ধিতে কি দেখলাম, উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে মুক্ত ইলেকট্রন, দেখে রাখি মুক্ত ইলেকট্রনের সংখ্যা টোটালটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে মুক্ত ইলেকট্রন যে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে তার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে ডেফিনেটলি প্রবাহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রবাহ মাত্রা যাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি, আই চিহ্ন দ্বারা, তাহলে প্রবাহ মাত্রা কি হবে, ডেফিনেটলি বৃদ্ধি পাবে। ক্লিয়ার করতে পেরেছি, এতটুকু বোঝা গেছে। তাহলে প্রথম কোশ্চেনটা এখানে আমরা কমপ্লিট করছি। তো দ্বিতীয় কোশ্চেনে আসা যাক। দ্বিতীয় কোশ্চেন, তাহলে প্রথম কোশ্চেনের প্রথম কনসেপ্ট কি ছিল, যে পরিবাহীর মধ্য দিক দিয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, উষ্ণতা বৃদ্ধিতে সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা কি লিখেছিলাম না, উষ্ণতা বৃদ্ধিতে মুক্ত ইলেকট্রনের সংখ্যাই বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে ডেফিনেটলি প্রবাহ মাত্রা আমাদের কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। এটাই ছিল কনসেপ্ট। কোশ্চেন নাম্বার 2 দেখ, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, কোশ্চেন নাম্বার 2 কোশ্চেনটাকে পড়ি। তোমরা ডেফিনেটলি কোশ্চেনটাকে পড়ে নিয়েছো, অবশ্যই নিজেরা একটু ভাবার চেষ্টা করো, দিলে দেখবে অটোমেটিক্যালি আমরা শিখেও গেছি। কোশ্চেন নাম্বার 2 দেখো, আমরা গত ক্লাসে ডেফিনেটলি আমরা কমপ্লিট করে এসেছি কি না, কমপ্লিট করে এসেছি I = E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। আচ্ছা, এই ইকুয়েশনটা কি সাজেস্ট করেছিল, যে আমাদের একটা পরিবাহী তারের, যে কোনো একটা পরিবাহী তারের রোধ হয়ে থাকে, সেই রোধটাকে আমি একটা নির্দিষ্ট পরিমাণ করেছি, এই পরিবাহী তারটা কোনো না কোনো কোষের সাথে যুক্ত, টোটাল পরিবাহী রোধটাকে একটা জায়গায় আমি দেখানোর চেষ্টা করেছি। এবারে এটা ছিল কি, এটা ছিল তার কোষ। তাহলে এই কোষটাকে কি করেছিলাম, একটা সুইচের দ্বারা কি করেছিলাম, কানেক্ট করেছিলাম। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ ছিল R। ক্লিয়ার? তো বহিঃপত্তনীতে তড়িৎ প্রবাহ পজিটিভ থেকে, এটা হচ্ছে আমাদের কি বহিঃপত্তনী, যেটা ব্যাটারি, এটা হচ্ছে কোষের উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের মধ্য দিকে তড়িৎ সঞ্চালিত হয়। এটা হচ্ছে আমাদের কি নিম্ন বিভব। তাহলে বহিঃপত্তনীতে আমরা কি দেখতে পাচ্ছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আর কোষের অভ্যন্তরে কি দেখতে পাচ্ছি, নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। ক্লিয়ার করতে পেরেছি?
কোষের মধ্যে নিম্ন থেকে উচ্চের দিকে, আর বহিঃবর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। তাহলে এখানটায় ক্যাপিটাল আর ছিল কি ওই পরিবাহী রোধ, আই কি ছিল প্রবাহ মাত্রা, ই বলা হয়নি, ই হচ্ছে ওই কোষের তড়িৎ চালক বল। ক্লিয়ার? তো এখান থেকে আমি কি লিখতে পারি যে আই আর প্লাস আই ইনটু স্মল আর ইকুয়ালস টু ই, যেখানে আই আর মানে হচ্ছে বহিঃবর্তনীতে বিভব প্রভেদ, যেটা ভি, বহিঃবর্তনীতে বিভব প্রভেদ। আচ্ছা, ই মাইনাস আই আর, এই আই আরটা কি ছিল না নষ্ট ভোল্ট, এই আই আরটা কি ছিল, এই আই আরটাকে আমরা কি বলতাম নষ্ট ভোল্ট। তাহলে যে পরিমাণ কার্য এই তড়িৎচালক বল বা এই কোষ সম্পন্ন করছে, যার জন্য নষ্ট ভোল্ট কিভাবে সৃষ্টি হচ্ছে না এই তড়িৎচালক বল যে পরিমাণ কার্য সম্পাদিত করছে তার ফলে কিছু পরিমাণ তাপ শক্তির সৃষ্টি হয়। তো ওই কার্যের কিছু অংশ তাপ শক্তি রূপে কি হয় এই পরিবেশে বা ব্যাটারির কোনো না কোনো অংশে সঞ্চিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে ওই শক্তিটা আর তড়িৎ উৎপাদন করতে, তড়িৎ প্রবাহ করতে আর হেল্প করে না, তাই না? উৎপাদন একদম না, কোষ একমাত্র তড়িৎ প্রবাহকে কি করে চালনা করে, মাত্র উৎপাদন কখনোই করে না। তাহলে তড়িৎ প্রবাহ চালনা করতে ওই তাপ শক্তি ব্যবহৃত হয় না, এই কারণে আমরা কি বলে থাকি নষ্ট ভোল্ট। তাহলে সুতরাং আমরা কি দেখতে পেলাম না V ইকুয়াল টু E মাইনাস IR, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে বলেছে তড়িৎ কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, তাহলে V হচ্ছে কি আমাদের প্রান্তীয় বিভব প্রভেদ, লিখে রাখি V হচ্ছে আমাদের প্রান্তীয় বিভব প্রভেদ, টার্মিনাল ভোল্টেজ, প্রান্তীয় বিভব প্রভেদ। আচ্ছা, E হচ্ছে কি না ক্যাপিটাল এ লিখেছিলাম, তাই না? E হচ্ছে EMF বা তড়িৎ চালক বল, যেভাবে খুশি আমরা বলতে পারি। তো আমাকে বলেছে এরা দুটো কি সমান হতে পারে, যে V ইকুয়ালস টু E হওয়া কি সম্ভব না? তখনই সম্ভব। কন্ডিশন কি না, কন্ডিশন হচ্ছে তখনই সম্ভব যদি আর নষ্ট ভোল্ট 0 হয়। তাহলে নষ্ট ভোল্ট কখন 0 হবে, যদি প্রবাহ মাত্রা 0 হয়। তাহলে I ইকুয়ালস টু যদি 0 হয়, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের কি যদি I ইকুয়ালস টু 0 হয়। তাহলে I ইকুয়ালস টু 0 হওয়া মানে যে কোষের মধ্য দিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহই হবে না, মানে বর্তনীটা কি থাকবে ডিসকানেক্টেড থাকবে। ক্লিয়ার? তাহলে এই রকম অবস্থায় আমরা বিভব প্রভেদ কি করে পরিমাপ করব? হ্যাঁ, এরকম একটা যন্ত্র রয়েছে, পোটেনশিওমিটার বলে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে না ডিসকানেক্টেড অবস্থাতেও দুই প্রান্তের বিভব প্রভেদ আমরা পরিমাপ করতে পারি। পোটেনশিওমিটার নামক একটা যন্ত্র রয়েছে। সেকেন্ড, আর কি কন্ডিশনের জন্য হতে পারে যে V ইকুয়ালস টু E, না যদি R 0 হয় তাহলে R 0 হলে টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ওই কোষের অভ্যন্তরীণ রোধ থাকা চলবে না, কোষের অভ্যন্তরীণ রোধ থাকা চলবে না। তাহলে এমন কোন আদর্শ কোষ নেই যে তার অভ্যন্তরীণ রোধ থাকবে না, ডেফিনেটলি থাকবে। তাহলে এই দুটি শর্তের জন্য V ইকুয়ালস টু E হওয়া সম্ভব, না হলে হওয়া সম্ভব নয়। কিন্তু কোন আদর্শ এরকম কোন কোষ আমাদের মধ্যে নেই যাতে V ইকুয়ালস টু E হবে। ক্লিয়ার হচ্ছে? একদম সহজ কোশ্চেন ছিল, বোঝার মতো ছিল। কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। তাহলে কোশ্চেন নাম্বার 2 কে আমি রাফ করে দিই। কোশ্চেন নাম্বার 3 কে দেখো কি বলতে চাইছে। কোশ্চেন নাম্বার 3 পড়ে নিয়েছো অলরেডি। বলেছে তড়িৎচালক বলের মান কোষের প্রান্তীয় বিভব প্রভেদ অপেক্ষা কম হতে পারে কি? দেখো কোশ্চেন নাম্বার 3টাকে আগে পড়েছি, এবারে আমরা আগে দেখে নিই। তড়িৎচালক বলের মান হচ্ছে E, মান কোষের প্রান্তীয় বিভব প্রভেদ অপেক্ষা কম হতে পারে কি? প্রান্তীয় বিভব প্রভেদ অপেক্ষা কম হতে পারে কি? প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে V। আচ্ছা, তাহলে E এর তুলনায় V বড় হওয়া সম্ভব কিনা এইটা আমাকে দেখাতে বলেছে, কিন্তু আমরা দেখি আগে যে V ইকুয়ালস টু E মাইনাস IR, এই তো ইকুয়েশনটা হয়ে থাকে, যেখানটায় সার্কিটটা কি হয়ে থাকে না, সার্কিটটা হয়ে থাকে এই একটা পরিবাহী রোধ, এখানে একটা কোষ লাগানো থাকে, সুইচ লাগানো থাকে, দিয়ে পরিবাহী তার দ্বারা এটা কানেক্টেড করা থাকে, এটা হচ্ছে পরিবাহী
এর হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে ই। এই দুই প্রান্তের বিভব প্রভেদ, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস টু আমরা কি বলতাম না ভি। এই দুটো প্রান্তের বিভব প্রভেদ, তাহলে এইখানে যে বিভব প্রভেদ হবে এই দুটো প্রান্তে তাই বিভব প্রভেদ হবে, তাই না? এই দুটো প্রান্তে যাই বিভব প্রভেদ, এই দুটো প্রান্তে তাই বিভব প্রভেদ, সেই জন্য তো আমরা একে প্রান্তীয় বিভব প্রভেদ বলছি। আচ্ছা, তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনটা আমরা কি দেখতে পাচ্ছি, যে ই এর থেকে সামথিং কিছু যদি আমি বিয়োগ করি তবেই আমি ভি পাচ্ছি। তাহলে ই এর থেকে সামথিং কিছু আমি কি করেছি, বিয়োগ করেছি, তাহলে ডেফিনেটলি ই গ্রেটার দ্যান ভি। আচ্ছা, তড়িৎচালক বল যদি বেশি না হয় তাহলে তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব কি? প্রথম যুক্তি যে তড়িৎচালক বল আমাদের ডেফিনেটলি বেশি হতে হবে, না হলে কিন্তু তড়িৎ প্রবাহ হওয়া সম্ভব নয়। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? কিন্তু আমাকে বলছে কি না প্রান্তীয় বিভব প্রভেদ বেশি হতে হবে। তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ আমি কি করে বাড়াতে পারি? দেখো, কোষের অভ্যন্তরীণ রোধ যদিও থাকে সেটা আমি চেঞ্জ করতে পারবো না। পারবো কি? ডেফিনেটলি আমি পারবো না। তাহলে কি করে পাবো? আচ্ছা, আর কি করে পাবো? এই কোষের তড়িৎচালক বল সেটাও কনস্ট্যান্ট, একটা কোষের তড়িৎচালক বল সেটাও কনস্ট্যান্ট। তাহলে ভি কে কি করে বড় করা সম্ভব? একমাত্র সম্ভব আমি দেখতে পাচ্ছি যদি আইটা নেগেটিভ হয়, মানে আই যেদিকে প্রবাহিত হচ্ছিল তার কারেন্টের প্রবাহ বা প্রবাহ মাত্রাটা তার বিপরীতে যদি হয়, তার মানে কি সাজেস্ট করছে যে এই রকম কিছু, যে এখানে একটা পরিবাহী রোধ আছে, এখানটা একটা কোষ আছে, এখানে একটা সুইচ আছে, একটা পরিবাহী তার দ্বারা বর্তনীতে যুক্ত করা আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তো এই দিকে তড়িৎ প্রবাহিত হতে হবে। তাহলে এই দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে V equals to E minus of minus I into R লিখবো। দিলে আমরা কি পাবো? দিলে আমরা পাবো যে E plus IR, এদিকে হচ্ছে V, তাহলে V minus IR, IR টাকে যদি এই পাশে নিই V minus IR is equal to E, তাহলে V থেকে সামথিং কিছু যদি আমি বিয়োগ করি তবে E এর সাথে বড় হচ্ছে, তার মানে V বড়। V থেকে সামথিং কিছু বিয়োগ করতে E হচ্ছে, তার মানে কি? অতএব আমি কি বলতে পারি? V greater than E, তবেই তো আমাদের এক্সপ্রেশন ক্লিয়ার হচ্ছে। কিন্তু এটা হওয়া সম্ভব কি যে I বিপরীত দিকে প্রবাহিত হবে? কি করে সম্ভব? সম্ভব না। তাহলে তখনই সম্ভব হবে যদি এই পরিবাহী তারের সাথে আমি কি করলাম, কোন একটা উচ্চ একটা ইএমএফ যুক্ত করলাম, যে এর ইএমএফ যা ছিল এটা যদি ই হয়, এটা হচ্ছে E1 যদি হয়, তাহলে E1 গ্রেটার দেন E, তবেই গিয়ে তড়িৎ প্রবাহিত হওয়া সম্ভব। তার মানে কি, যে এই কোষটি এই ই কোষটিকে, এই E1 কোষটা কি করছে, ই কোষকে চার্জিং করছে। E1 কোষটা কি করছে, ই কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করছে, তার মানে কি ই কোষটাকে কি করছে, ই কোষটা কেমন হচ্ছে, ই কোষটা চার্জ হচ্ছে। তাহলে ই কোষটা যদি চার্জিং হয় তবে আমি বলতে পারি যে বহিঃপর্তনীতে, তাহলে এই দুটো প্রান্তের বিভব প্রভেদ ডেফিনেটলি ই এর তুলনায় বেশি, ই এর তুলনায় এই দুটো প্রান্তের বিভব প্রভেদ কি হবে, বেশি হবে, তবেই তো তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই দুটো প্রান্তের বিভব প্রভেদ, এর বিভব প্রভেদ যে পরিমাণ সৃষ্টি করেছিল এই কোষটা, তাহলে এই কোষটা যে পরিমাণ বিভব প্রভেদ সৃষ্টি করেছিল এ আরো বেশি পরিমাণে বিভব প্রভেদ সৃষ্টি করে রেখেছে, মানে এর বিভব প্রভেদটাকে ডমিনেট করে দিয়েছে। এই কোষের বিভব প্রভেদটাকে E1 কোষটা কি করেছে, ডমিনেট করেছে, যার জন্য এখানটায় আরো হাই বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে। তাহলে হাই বিভব প্রভেদ যদি সৃষ্টি হয় তবেই তো এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তবেই তো আমরা তাকে চার্জিং বলবো, তো তবেই সম্ভব V greater than of E। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানটায় পরিবাহীর বদলে, পরিবাহী তারের জায়গায় আমাকে কি রাখতে হবে, কোন একটা কোষ লাগাতে হবে, তবে গিয়ে সম্ভব যে প্রান্তীয় বিভব প্রভেদ বেশি হবে তড়িৎ চালক বল অপেক্ষা। তাহলে কোন কোষ যখন চার্জিং হবে তখন গিয়ে প্রান্তীয় বিভব প্রভেদ বেশি হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট লাইন কি হচ্ছে, কোন কোষকে যখন আমি চার্জ করব তখন গিয়ে প্রান্তীয় বিভব প্রভেদ আমাদের বেশি হবে। যেমন করে আমরা যখন কানেকশন করি
কোন একটা ব্যাটারিকে যখন আমরা চার্জ করি তাহলে ওই ব্যাটারির ভোল্টেজ কত হয়ে থাকে 1.5 ভোল্ট, কিন্তু আউটসাইডে আমাদের বই বর্তমানে এসি সার্কিটে ভোল্টেজ কত হয়ে থাকে 220 ভোল্ট, কিন্তু ব্যাটারি হচ্ছে ডিসি চার্জ। তাহলে ব্যাটারিকে যদি আমাকে ডিসি চার্জে কনভার্ট করতে হয় তো এসিটাকে আমাকে ডিসি তে কনভার্ট করতে হবে। তখন যে আমরা অ্যামপ্লিফায়ারটার সাথে চার্জ করে থাকি ব্যাটারিটাকে, ওই অ্যামপ্লিফায়ারটা কি করে থাকে না ওই এসি ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। যে ব্যাটারির ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে আউটপুটে আমাকে কত দিতে হবে না আউটপুটে আমাকে 1.5 এর থেকে বেশি দিতে হবে। দিলে যে টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব প্রভেদ ভি, যেটা আমরা বলছিলাম ভি, তাহলে ভি তাহলে বেড়ে যাবে। তাহলে ভি বেড়ে গেলে তখনই আই কি হবে নেগেটিভ হয়ে যাবে। আই নেগেটিভ হয়ে গেলে তখন কি হয়ে যাবে চার্জিং হয়ে যাবে। তখন কি হয়ে যাবে ওই যে কোষটা আমি যে ব্যাটারি কোষটা লাগিয়েছি বা যে মোবাইলের যে ওই ব্যাটারিটা লাগিয়েছি সেই ব্যাটারিটা এবারে কি হবে চার্জিং হতে থাকবে। ক্লিয়ার হয়েছে? তো আমরা যে চার্জ করি না এইভাবে চার্জ করি। ক্লিয়ার হচ্ছে? যে আমরা মোবাইলে যে চার্জ করি কারণ কি প্রান্তীয় বিভব প্রভেদ থেকে মোবাইলের যে সেলের বিভব প্রভেদ, মোবাইলের যে সেলটা রয়েছে তার বিভব প্রভেদ অপেক্ষা প্রান্তীয় বিভব প্রভেদটা বেশি হয়। তবে গিয়ে অ্যামপ্লিফায়ার থেকে কারেন্টটা মোবাইলের মধ্যে প্রবেশ করে, দিলে গিয়ে মোবাইলের ব্যাটারিটা কি হয় চার্জ হতে থাকে। এটাই হচ্ছে তার কন্ডিশন। ক্লিয়ার? তখন কি হয় প্রান্তীয় বিভব প্রভেদ বেশি হয়ে থাকে। ক্লিয়ার করতে পেরেছি? তড়িৎচালক বল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার মধ্যে 3 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল। 2 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরটা হচ্ছে কি আমি ইম্পর্টেন্ট বলবো না, খুব ইম্পর্টেন্ট বলবো। কেন না বোঝার ক্ষমতা তোমাকে বাড়িয়ে দেবে। ক্লিয়ার হয়েছে? তো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।